ইলেক চিহ্ন সংখ্যার নিচে ডাবল দুইটা টান থাকে, আর গন্ডার কি একটাই, যে গন্ডার একটা, আর কি 16 আনার ইলেক চিহ্ন হলো হর্ষন্তের মতো একটা টান থাকে। হ্যাঁ, আচ্ছা। তারপর ক্রান্তি হলো যে বাঁকা টান, 20 তিলে এক ক্রান্তি, এরকম বাঁকা টান দিয়ে ইলেক চিহ্ন। 3 ক্রান্তিতে এক করা, করা আবার সোজা টান। ক্রান্তি হলো বাঁকা টান, করা হলো সোজা টান, ইলেক চিহ্ন কিন্তু একই। ক্রান্তির ইলেক চিহ্ন এবং করার ইলেক চিহ্ন কি একই ইলেক চিহ্ন। তারপরে এই যে 4 করায় এক গন্ডা, 20 গন্ডায় এক আনা। তাহলে 4 করাটা কিভাবে, এই যে দয়ের মতো, যে এটা হলো 3 করা, আর এর সাথে এক করা বসছে, এই হলো 4 করা। 4 করা হলো এক গন্ডা, 4 করা এক গন্ডা। তাহলে গন্ডাটা কি অঙ্কের সংখ্যা হয়, ইলেক চিহ্নটা নিচে এক টান, আর তিলের হলো 2 টান। গন্ডার ইলেক চিহ্ন এক টান, তাহলে 20 গন্ডায় এক আনা। তাহলে এক আনা কিভাবে, এই যে এরকম এই যে বাঁকা টান, ক্রান্তির মতো একটা বাঁকা টান দিয়া এটা আনার ইলেক চিহ্ন দিতে হয়, তাহলে হয়ে গেল এক আনা। তাহলে দেখেন ক্রান্তি আর আনা লিখার কিন্তু সিস্টেম একই, কিন্তু ইলেক চিহ্নটা শুধু ব্যবধান। ক্রান্তির ইলেক চিহ্ন হলো যে নিচে একটা বাঁকা টান, আর ইলেক চিহ্ন যেরকম একটা ফোঁটা আনার ক্ষেত্রে। হ্যাঁ, তাহলে 20 ঘন্টায় এক আনা, 16 আনার সম্পূর্ণ অংশ। হ্যাঁ, এটা হলো 16 আনা। হ্যাঁ, যখনই কোনো পর্চা ক্ষতি না থাকবে, এটা এক না, এটা হলো 16 আনা। আচ্ছা, তাহলে আমাদের যে লিখন পদ্ধতি ও সংখ্যা পরিচয় নোটটার দ্বিতীয় পেজে আছে, আছে না? পেজটার নিচে, হ্যাঁ এই যে এটা, হ্যাঁ 16 আনা পদ্ধতির সংখ্যা পরিচয়, এই যে সংখ্যাগুলোর সাথে পরিচয় ও লিখন পদ্ধতি। তাহলে সংখ্যা পরিচয় এর লিখন পদ্ধতিটা আমরা গত ক্লাসে আলোচনা করছি, তারপরেও আবার আজকে একটু আলোচনা করব, যেহেতু গত ক্লাসে অনেকে ছিল না। ক্লাসে না থাকলে এগুলো সমস্যা, পরে পর্চা খতিয়ান কিছুই চিনবেন না, পরে লাস্ট পর্যায়ে কি সালিশ দরবারে বৈশা নিজের সমস্যার সমাধান করতে পারবেন না। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা আর যা কি করেছি, যে 20 তিলে এক ক্রান্তি, তাহলে বোঝা গেল সবচেয়ে ক্ষুদ্র সংখ্যা হলো 3। তাহলে সবচেয়ে ক্ষুদ্র সংখ্যা কি 3। তারপর তিলের বড় কি ক্রান্তি, 20 তিলে এক ক্রান্তি, তাহলে তিলের বড় ক্রান্তি। তারপর কি বলেছে, আর যা 3 ক্রান্তিতে এক করা, তাহলে ক্রান্তির বড় করা, ক্রান্তির বড় করা, করার বড় কি গন্ডা, গন্ডার বড় আনা। তাহলে আমরা আর যা করেছি 20 তিলে এক ক্রান্তি, 3 ক্রান্তিতে এক করা, 4 করা এক গন্ডা, 20 গন্ডায় এক আনা। তাহলে সবচেয়ে ক্ষুদ্র সংখ্যা হলো তিল, তার বড় হইলো ক্রান্তি, তার বড় হইলো করা, তার বড় হইলো গন্ডা, তার বড় হইলো আনা। তাহলে তিল দিয়ে শুরু হয়, তিল, ক্রান্তি, করা, গন্ডা, আনা। তাহলে 20 তিল, আমরা যদি 20 তিল পরে 20 তিলে এক ক্রান্তি, তাহলে কি বোঝা গেল, যে তিল 20 পর্যন্তই, যখন 20 তিল হবে তখন 20 তিলে এক ক্রান্তি হয়ে যাবে। আচ্ছা, তাহলে 1 তিল এইভাবে লিখতে হবে, 2 তিল এইভাবে লিখতে হবে, 3 তিল এবার বাঁকা টান দিতে হবে, এইভাবে 20 পর্যন্ত যখন হয়ে যাবে 20 তিলে এক ক্রান্তি লিখতে হবে। যখন 20 তিল হয়ে যাবে 20 তিলে এক ক্রান্তি, যেমন 100 পয়সায় 1 টাকা, 100 পয়সা যে কথা আর 1 টাকা সে একই কথা, ঠিক তেমনি 20 তিল যে কথা এক ক্রান্তি সে একই কথা। এই সপ্তাহ বই আপনারা প্র্যাকটিস করছেন? প্র্যাকটিস না করলে সমস্যা, আপনারা ভুলে যাবেন। আচ্ছা, তারপরে আমরা আর যা করেছি 3 ক্রান্তিতে এক করা, তাহলে বোঝা গেল যে ক্রান্তি 3 পর্যন্তই শেষ, যখন 3 ক্রান্তি হবে তখন 3 ক্রান্তিতে এক করা করতে হবে। তাহলে 1 ক্রান্তি, 2 ক্রান্তি এরকম বাঁকা দুইটা টান দিয়া, 2 ক্রান্তি, 3 ক্রান্তি এরকম 1 ক্রান্তি, 2 ক্রান্তি, 3 ক্রান্তি, 3টা বাঁকা টান, এরপর ইলেক চিহ্ন দিতে হবে। তাহলে 3 ক্রান্তিতে কি এক করা, করাটা হলো এরকম সোজা সোজা একটা টান। তাহলে 1 ক্রান্তি, 2 ক্রান্তি, 3 ক্রান্তি, আর যাই আছে 3 ক্রান্তিতে এক করা। এরপরে 4 করা এক গন্ডা, তাহলে 1 করা, 2 করা, 3 করা হলো এরকম দয়ার মতো, এরপর 4 করা,
তিন করা লিখে এক করা যুক্ত করে লিখতে হয়, তাহলে 4 করায় 1 গন্ডা। তাহলে আর যাই আছে যে 4 করায় 1 গন্ডা, 1 গন্ডা 2 গন্ডা 3 গন্ডা 4 গন্ডায় 1 করা 2 করা 3 করা 4 করা 4 করা 1 গন্ডা। তাহলে আর যাই আছে যে 4 করা 1 গন্ডা। তাহলে 1 করা কিভাবে লেখে? একটা সোজা টান। 2 করা কিভাবে লেখে? দুইটা সোজা টান। 3 করা কিভাবে লেখে? একটা দয়ার মতো। হ্যাঁ, 4 করা কিভাবে লেখে? 3 করা লিখে আর 1 করা, এই হলো 4 করা। তাহলে 4 করা 1 ঘন্টা, যখন 4 করা হিসাব আসবে তখন 1 ঘন্টা হিসাব করতে হবে। আচ্ছা, এরপরে গন্ডা আমরা আর যে পড়েছি 20 গন্ডায় 1 আনা। তাহলে বোঝা গেল 20 গন্ডা, গন্ডার হিসাব 20 পর্যন্তই শেষ। তাহলে 20 যখন গন্ডা হবে তখন 1 আনা হয়ে যাবে হিসাব। তাহলে মানে গন্ডার সংখ্যা অঙ্কের মতোই, অঙ্ক আমাদের অঙ্কের সংখ্যায় তাহলে 2 গন্ডা 3 গন্ডা 4 গন্ডা এইভাবে 20 পর্যন্ত। 20 গন্ডায় 1 আনা, 1 আনা। তাহলে 20 ঘন্টা, তাহলে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা এইভাবে 5 ঘন্টা 6 ঘন্টা করতে করতে এইভাবে 20 ঘন্টা। যেহেতু ব্ল্যাকবোর্ড হোয়াইট বোর্ডে জায়গা নাই, এই জন্য আমি সংক্ষেপে লিখে ফেলছি। তাহলে 1 ঘন্টা করে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা এভাবে করে 20 ঘন্টা পর্যন্ত লিখবেন। তাহলে 20 ঘন্টা হলো 1 আনা। তাহলে দেখেন তিলের সংখ্যা অঙ্কে হয়, ঘন্টার সংখ্যা অঙ্কের সংখ্যা হয়, কিন্তু ইলেক চিহ্ন হলো ব্যবধান। আচ্ছা, তারপরে এই যে 20 ঘন্টা 1 আনা, তাহলে 1 আনা, তাহলে আনা আমরা পড়েছি 16 আনায় সম্পূর্ণ অংশ। 16 আনায় সম্পূর্ণ অংশ, অর্থাৎ এই পর্চা খতিয়ানের হিসাব সম্পূর্ণ হয়ে যাবে, পূর্ণ হয়ে যাবে 16 আনা যখন হয়ে যাবে হিসাবটা। হ্যাঁ, আচ্ছা, তাহলে 1 আনা 2 আনা 3 আনা, হ্যাঁ, তারপর 4 আনা 5 আনা, 4 আনার সাথে 1 আনা বসে হয়ে যায় 5 আনা। তারপরে 6 আনা, তারপরে কি 7 আনা, তারপরে 8 4 আনা 4 আনা 8 আনা, এরপরে কি 9 আনা, এরপরে কি 10 আনা, হ্যাঁ, এরপরে 11 আনা, 8 আনা আর 3 আনা 11 আনা, এরপরে 12 আনা। এইভাবে লিখতে হয়, ঠিক দয়ের মতো লিখে আনার উল্লেখ চিহ্ন দিতে হয়। হ্যাঁ, এরপরে 13 আনা, 12 আনার সাথে এই 1 আনা যোগ করে হয়ে যায় 13 আনা। 12 আনার সাথে এই 2 আনা যোগ করে হয়ে যায় 14 আনা। 12 আনার সাথে 3 আনা বসে 15 আনা, এক লিখে একটা 16 আনার উল্লেখ চিহ্ন দেওয়া হয়ে গেল 16 আনা। তাহলে এই 16 আনার যে লিখন পদ্ধতি, 16 আনা লিখতেছেন? হ্যাঁ, হা করে বই রয়েছেন কি ব্যাকলের মতো? না লিখলে বুঝি আপনি চর্চা হবে কোনোদিন? সারা জীবন তো নোট করে ই হবে না, আয়ত্তে আসবে না। আচ্ছা, তাহলে এই লিখন পদ্ধতি দেখেন, 1 আনা 2 আনা 3 আনা 4 আনা, এই 4 আনা পর্যন্ত লিখতে পারলে আপনি 8 আনা পর্যন্ত সহজে লিখতে পারবেন। তাহলে 1 আনা 2 আনা 3 আনা 4 আনা, এই 4 আনা পর্যন্ত লিখতে পারলে 8 আনা পর্যন্ত সহজে লেখা যায়। তাহলে এই যে খেয়াল করি আমরা, এই যে 4 আনার সাথে এই 1 আনা বসে, এই যে 4 আনার সাথে এই 1 আনা বসে হয়ে গেল 5 আনা। এই 4 আনার সাথে এই 2 আনা বসে হয়ে গেল 6 আনা। এই 4 আনার সাথে 3 আনা বসে হয়ে গেল 7 আনা। আর 4 আনা 4 আনা 4 আনা 4 আনা 8 আনা। আবার 8 আনা লিখতে জানলে আপনি 15 আনা পর্যন্ত লিখতে পারবেন। তাহলে দেখেন 8 আনার সাথে এই 1 আনা, এই যে 1 আনা, এই 8 আনার সাথে এই 1 আনা বসে হয়ে গেল 9 আনা। এই 8 আনার সাথে এই 2 আনা বসে হয়ে গেল 10 আনা, এই যে 10 আনা। হ্যাঁ, তারপরে এই 8 আনার সাথে এই 3 আনা বসে হয়ে গেল 11 আনা। তারপরে এই যে দয়ের মতো এটা হলো 12 আনা, তাহলে 12 আনা পর্যন্ত লিখতে পারলে আমি 16 আনা পর্যন্তই লিখতে পারবো। হ্যাঁ, 16 আনা পর্যন্তই লিখতে পারবো। তাহলে এই যে 12 আনার সাথে এই 1 আনা বসে হয়ে গেল 13 আনা। এই 12 আনার সাথে 2 আনা, এই যে 2 আনা, হ্যাঁ, 12 আনার সাথে 2 আনা বসে হয়ে গেল 14 আনা। এই 12 আনার সাথে 3 আনা বসে হয়ে গেল 15 আনা। আর 16 আনা হইলো এক লিখে 16 আনার একটা ইলেক চিহ্ন হয়ে গেল, হ্যাঁ, 16 আনা। তাহলে আমাদের এটা একটা কৌশলে শিখতে হবে যে 1 আনা 2 আনা 3 আনা 4 আনা পর্যন্ত লিখতে জানলে 8 আনা পর্যন্ত সহজে লিখতে পারবো। আর 8 আনা লিখতে জানলে
আবার 1 আনা 2 আনা 3 আনা 4 আনা পাশে বসায় দিয়ে আমি 15 আনা পর্যন্ত লিখতে পারবো। হ্যাঁ, আবার 12 আনা লিখতে পারলে আমি 15 আনা পর্যন্ত লিখতে পারবো, এরপর 16 আনা। তাহলে আমি মানে কি, এটা একটা কৌশল মুখস্থ লেখার। হ্যাঁ, এটা একটা কৌশল। তাহলে এই লেখাগুলো আপনাকে একটু প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, এগুলো প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলেই আপনার এগুলো লেখা হয়ে যাবে। লিখতেছেন? হ্যাঁ, এগুলো চর্চা করতে হবে। লিখে চর্চা না করলে এটা হবে না। হ্যাঁ, আপনাকে লিখে চর্চা করতে হবে। আচ্ছা, তো এরপরে আমরা দেখছি কি যে এই পদ্ধতির যে পঠন পদ্ধতি, যে পড়ার যে পদ্ধতি, সংখ্যা গঠন ও পঠন পদ্ধতি। পঠন মানে কি, পড়ার যে পদ্ধতি। এরপরের যে পৃষ্ঠায় দেখেন আছে সংখ্যা গঠন ও পঠন পদ্ধতি, মানে সিলেবাসের আপনার 4 নম্বরে দেখেন লেখা আছে রোমান সংখ্যায় কি 3, সংখ্যা গঠন ও পঠন পদ্ধতি। তাহলে সংখ্যা গঠন ও পঠন পদ্ধতি মানে সংখ্যা গঠন হইলে কিভাবে পড়তে হবে। তাহলে আমরা জানি যে আমরা যেরকম ছোটর দিক থেকে বড়র দিকে শিখেছি অঙ্কের সংখ্যাগুলি, আবার অঙ্কের সংখ্যা যখন গঠন হয়ে যায় তখন আমরা শিখেছি যে বড়র দিক থেকে ছোটর দিকে পড়তে হয়। যেমন আমরা যখন কোনো হিসাব করি আমরা আগে বলি কি বড়র দিক থেকে, যে এত কোটি, এত লক্ষ, এত হাজার, এত শত, এত টাকা। তাহলে কোটি দিয়ে আমরা সংখ্যা পড়ি, কিন্তু শিখি কিন্তু 1 2 3 4 এবার শত সহস্র লক্ষ কোটি, ছোটর দিক থেকে বড়র দিকে শিখি, কিন্তু পড়ি কিন্তু সংখ্যা যখন পড়ি গঠন হয়ে যায় সংখ্যা, তখন বড়র দিক থেকে ছোটর দিকে পড়ি। বুঝে আসছে? ঠিক তেমনি আমাদের এই যে লিখন পদ্ধতি, 16 আনা লিখন পদ্ধতি, এটা বড়র দিক থেকে ছোটর দিকে পড়তে হয়। আনা, গন্ডা, করা, ক্রান্তি, তে। তাহলে মানে শুরু হয়ে যায় হলো আনা দিয়া, আনা, এরপরে কি গন্ডা, এরপরে কি করা, এরপরে করার ছোট কি ক্রান্তি, ক্রান্তির ছোট, হ্যাঁ ক্রান্তির ছোট হলো 3। তাহলে মানে আমরা লিখন পদ্ধতি দেখছি কি মানে ছোটর দিক থেকে বড়, আর সংখ্যা গঠন হয়ে গেলে পড়ার যে পদ্ধতি বড়র দিক থেকে ছোট। তাহলে আনা, গন্ডা, করা, ক্রান্তি, 3। আনা, গন্ডা, করা, ক্রান্তি, 3। আচ্ছা, তাহলে আনার জায়গায় মনে করি যে 5 আনা, গন্ডার জায়গায় মনে করি 6 গন্ডা, করার জায়গায় মনে করি 2 করা, ক্রান্তির জায়গায় মনে করি 2 ক্রান্তি, তিলের জায়গায় মনে করি 20 তিল আছে। তাহলে এই সংখ্যাটা আমরা লিখবো কিভাবে? তাহলে আনা আমরা জানি যে 5 আনা এভাবে লিখতে হয়, তারপরে কি 6 গন্ডা এইভাবে লিখতে হয়, গন্ডার ইলেক চিহ্ন, এরপরে কি 2 করা, তাহলে করার ইলেক চিহ্ন এরকম, ক্রান্তির ইলেক চিহ্ন এরকম, তিলের 20 তিল, তাহলে এইভাবে লিখতে হয়। আচ্ছা, তাহলে আমরা এই লিখন পদ্ধতিটা, হ্যাঁ তো আমরা দেখতেছি আনার জায়গায় 5 আনা, গন্ডার জায়গায় 6 গন্ডা, করার জায়গায় 2 করা, ক্রান্তির জায়গায় 2 ক্রান্তি, তিলের জায়গায় 20 তিল। তাহলে মানে বড় সংখ্যা কি আনা, এর ছোট সংখ্যা কি গন্ডা, বা হ্যাঁ আনা, গন্ডা, করা, ক্রান্তি, তিল বড়র দিক থেকে ছোটর দিকে আছে, সিরিয়াল আছে। তাহলে এইরকমের ক্ষেত্রে শুধু এক জায়গায় ইলেক চিহ্ন ব্যবহার হবে, আর বাকিগুলো না দিলেও চলবে। তাহলে কি আনা দিয়া শুরু হইল, আনার পরে সংখ্যাটা যে 6, এটা কি কি হবে, গন্ডা হবে না?
তাহলে গন্ডার পরে এই যে এখানে কি আছে, দুই করা, আমরা জানি গন্ডার পরে করা হয়, করার পরে ক্রান্তি হয়, ক্রান্তির পরে তিল হয়। তো কাজে এখানে পড়তে তো কোনো অসুবিধাই হচ্ছে না। তো কাজে এইরকম ক্ষেত্রে শুধু প্রথমটা ইলেক চিহ্ন দিতে হবে, বাকিগুলোতে দিতে হবে না। যেখানে পড়তে অসুবিধা দেখা দিবে, বুঝতে অসুবিধা দেখা দিবে, সেখানে ইলেক চিহ্ন ব্যবহৃত হবে। যেমন মনে করেন আমি একজনের হিস্সা হলো যে 4 আনা 1 ক্রান্তি, তাহলে 4 আনা 1 ক্রান্তি এটা বোঝা যাচ্ছে না, এটা কি 5 আনা নাকি 4 আনা 1 ক্রান্তি বোঝাই যাচ্ছে না। কিন্তু যখন আমি এই ইলেক চিহ্ন দিব তখন এটা বোঝা যাবে যে এটা 4 আনা, এটা হলো 1 ক্রান্তি। ক্রান্তি যেহেতু বাঁকা টান। আচ্ছা, যদি এইখানে এই ইলেক চিহ্ন হয়ে যায় যে এটা 5 আনা, হ্যাঁ, তো কাজে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এখন মনে করেন একটা খতিয়ানের শুধু লেখা আছে 11, এটা কি, এটা কি 11 গন্ডা নাকি 1 গন্ডা 1 তিল? হ্যাঁ, এখন কিন্তু কনফিউশন আছে। তাহলে যেখানে কনফিউশন আছে, বুঝতে অসুবিধা দেখা দিবে, পড়তে অসুবিধা দেখা দিবে, সেখানে ইলেক চিহ্ন ব্যবহৃত হবে, এছাড়া আর নয়। তাহলে এইখানে যদি আমি এই ইলেক চিহ্ন দেই, হয়ে গেল 11 ঘন্টা। আর যদি অংশটা হয় 1 ঘন্টা 1 তিল, তাহলে এইখানে তিলের ইলেক চিহ্ন অবশ্যই ব্যবহার করতে হবে, তা না হলে তো আমি 11 ঘন্টা পরে ফেলবো। হ্যাঁ, যদি কারো অংশ 1 ঘন্টা 1 তিল হয়, তাহলে অবশ্যই গন্ডা দেওয়ার পরে তিলের ইলেক চিহ্ন দিতে হবে, না হলে কিন্তু পড়তে অসুবিধা দেখা দিবে, বুঝতে অসুবিধা দেখা দিবে। বুঝে আসছে বিষয়টা? আচ্ছা, ঠিক তেমনি মনে করেন কারো এক জায়গায় খতিয়ান লেখা আছে এই, এখন মনে করেন এটা নিয়ে অনেক সমস্যা, এটা কি 1 কর 1 ক্রান্তি নাকি 5 আনা? হ্যাঁ, এক কিছু তো বোঝা যাচ্ছে না। যদি আমি 1 কর 1 ক্রান্তি হয়, তাহলে এইখানে ইলেক চিহ্ন দিলেই হবে, যে করার পরে ক্রান্তি হয়, করার পরে ক্রান্তি হয়। আর যদি এমন হয় যে না, তার অংশ 4 আনা 1 ক্রান্তি, তাহলে 4 আনা এইখানে ইলেক চিহ্ন দিলে বোঝা যাবে যে এটা 1 ক্রান্তি। আর যদি সেটা 5 আনা হয়, তাহলে ইলেক চিহ্ন ব্যবহার হবে এখানে। বুঝে আসছে বিষয়টা? হ্যাঁ। এখন এটা কি লিখছি কিছুই বোঝা যায় না। হ্যাঁ, তাহলে যখন আমি গন্ডার ইলেক চিহ্ন দিব তখন হয়ে যাবে 1 ঘন্টা, যখন আমি তিলের ইলেক চিহ্ন দিব তখন হয়ে যাবে 1 তিল, যখন আমি 16 আনার ইলেক চিহ্ন দিব হয়ে যাবে 16 আনা। বুঝে আসছে? আচ্ছা, তো এখন মনে করেন এটা কি লিখছি, এটা না 3 করা না 12 আনা। এখন কনফিউশন আছে, করা কি 3 করা কি দয়ের মতো না? আবার 12 আনা তো দয়ের মতো। হ্যাঁ, 12 আনা দয়ের মতো, কিন্তু ইলেক চিহ্ন না থাকাতে পড়তে অসুবিধা দেখা দিচ্ছে, বুঝতে অসুবিধা দেখা দিচ্ছে। এত মনে করেন যে আমি যদি এই ইলেক চিহ্ন ব্যবহার করি 3 করা হবে, আর যখন আমি এই ইলেক চিহ্ন ব্যবহার করব আনার ইলেক চিহ্ন, তখন হয়ে যাবে 12 আনা। এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, এটা কি লিখছি বোঝা যাচ্ছে না। যদি আমি আনার ইলেক চিহ্ন ব্যবহার করি হয়ে যাবে 4 আনা, যদি আমি করার ইলেক চিহ্ন ব্যবহার করি হয়ে গেল 1 করা। হ্যাঁ, তো কাজে মনে করেন এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আচ্ছা, তাহলে যেখানে পড়তে অসুবিধা দেখা দিবে, বুঝতে অসুবিধা দেখা দিবে, সেখানে ইলেক চিহ্ন ব্যবহৃত হবে। হ্যাঁ, না না না, এটা আমাদের খাস হিসাব লিখন পদ্ধতি। এই যে এই লিখন পদ্ধতিটা আমাদের দেশীয়, এই হিসাবেই আমাদের আগে হিসাব হইতো। মানে আগে আমাদের এই পদ্ধতি 16 আনা পদ্ধতিতে সকল হিসাব হইতো। হ্যাঁ, যেমন 1600টাকে 100, এটাও আমরা এই পদ্ধতিতে লিখতাম। যেমন মনে করেন 100 এই মানে 1600টাকে 100, আর এখানে 1 পোয়া, এই তাহলে কি 100, আর এখানে এই হলো 150। বুঝতে পারছেন? হ্যাঁ, এইভাবে আমরা হিসাব লিখতাম আগে।
হ্যাঁ, তারপরে এটা কি 2.25 সের, মানে 1 সের 1200 টাকা। সে এখন সোনার দাম যদি হয়, সোনার যদি হিসাব হয় এখন, এটা হলো 1 ভরি, এটা কি 12 আনা, 16 আনায় 1 ভরি। সোনার হিসাব যখন হয় 16 আনায় 1 ভরি, যখন এটা সেরের হিসাব হবে 16 টাকা 1 সের, ওই হিসাবে। এটা আমাদের খাস দেশি হিসাব ছিল। আমরা ছোট সময় আমার বাবার সাথে হিসাব নিকাশ করতাম। আমার বাবা এইভাবে ছোটা তৈরি করিতে, বাজাতে এই কিনা লই যাবি, এই কিনা নিয়ে আসবি পাকিস্তান আমলে, হিসাবে এরকম ছোটা ধরে দিত, সুন্দর করে দিত। বাদাম তেল, আগে তো বাদাম তেল ছিল, হ্যাঁ বাদাম তেল এই আধা কেজি, মানে 1/2 সের। এই নারিকেল তেল, হ্যাঁ নারিকেল তেল লেখা দিত 1 পোয়া, এইভাবে লেখা দিত। ছোটা ধরা দিত। মসুরি ডাল 1.5 কেজি, 1 কেজি, 2 কেজির ধরা দিত, ঠিক আছে। তারপর চাল, মানে যা লিস্ট আর কি ধরা দিত, এইভাবে লিস্ট ধরা দিত, চাওলা কিনা নেও। তো আগের দিনে আমরা এটা এইভাবেই পাকিস্তান আমলে হিসাব করছি। তো এখন ব্যাপারটা হইলো, যেহেতু মনে করেন যে আমাদের দেশে এই লিখন পদ্ধতি এখন চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এখন পর্চা খতিয়ানের এটা সম্ভব হচ্ছে না, এটা আর সম্ভব হবেও না। এটা আপনার লাগবে, কারণ ব্রিটিশ আমলের যে পর্চা খতিয়ান, এই 16 আনা পদ্ধতি অংশ করা আছে। খতিয়ানের মধ্যে থেকে কতটুকু জমির মালিক সেটা লেখা নাই, লেখা আছে কার কত অংশ, মানে একটা খতিয়ানের জমির মধ্যে কার কত অংশ, ওই অংশ অনুযায়ী আপনাকে জমি পরিমাণ বের করতে হবে, বুঝতে পারছেন। ঠিক আমাদের এই যে ঢাকা, বৃহত্তর ঢাকা বা অন্যান্য ডিস্ট্রিক্টে এসে জরিপ 16 আনা পদ্ধতিতে হয়েছে, আর এক জরিপ 16 আনা পদ্ধতিতে হয়েছে। তাহলে এই জরিপগুলি আপনি করবেন কি, এটা তো আপনি বাদ দিতে পারবেন না। আমরা ওই যে চাল ডালের হিসাব এগুলো বাদ দিচ্ছি, এগুলো এখন আর নাই, কেজির হিসাব করি। হ্যাঁ, সোনার হিসাব এখনো আছে, ভরির হিসাবটা আছে। হ্যাঁ, 16 আনা 1 ভরি, হ্যাঁ তা 16 আনা 1 ভরি। এখন যদি সোনার দোকানে এইভাবে লেখে, এর মানে 8 আনা সোনা, এন লেখলে 4 আনা সোনা। এখন যদি এই লেখে সোয়া ভরি, সোয়া ভরি সোনা, এখানে যদি 2 লেখে একটাই, তাহলে 2.5 ভরি সোনা, বুঝতে পারছেন। তাহলে 3.5 ভরি সোনা, 3.5 ভরি সোনা, বুঝতে পারছেন। তো এই আমাদের দেশে আরেকটা জায়গা হিসাব হয় এই পদ্ধতি, পানের আড়ত দ্বারা গিয়া দেখবেন এই হিসাব করে, পানের আড়ত দেখবেন সুতা লাগবে। হ্যাঁ, মানে ওইখানে গিয়া দেখবেন যে 16 বিরায়, মানে ওই যে আপনার ওই যে 20 ঘন্টায় ওরা হিসাব করে। তারপর ওইখানে ঘন্টা, তারপরে বিরা, বিরা ওই যে আমরা যেরকম হিসাব করি 16 আনা 1 ভরি, ওরা এরকম ওই করে যে মানে 1 বিরা, 16 আনা হলে 1 বিরা। হ্যাঁ হ্যাঁ, এইভাবেই করে হিসাব করে। তো ওরা দেখবেন এইবার তার মধ্যে লেখে, ওরা এরকম লিখতে আসছে যে 2.5 ভরি, 2.5 বিরা, এইভাবে হিসাব করতে আছে, 2.5 বিরা, ঠিক আছে। হ্যাঁ, তো এই পানের আড়ত দ্বারা আমি দেখছি যে তার মধ্যে এখনো তারা এইভাবে লেখে। হ্যাঁ, তো এখন মনে করেন যে এইভাবে হিসাবগুলো করে আসে। তো এখন মনে করেন যে আপনার আমাদের যে মানে ভূমি জরিপের হিসাবটা, আমাদের যে সেটেলমেন্টের যে হিসাব, পর্চা খতিয়ানে, এইটা ছাড়া কোনো উপায়ই নেই আমাদের। আমরা যখন কোন জমির পরিমাণ বের করবো যে কে কতটুকু জমির মালিক, তাহলে আপনার এটা লাগবেই লাগবে। আমাদের দেশে বর্তমানে আমাদের যে রেকর্ড ব্যবস্থাপনা, এই পর্চা খতিয়ানের মধ্যে 3টা পদ্ধতিতে অংশ লেখা হয়, 16 আনা পদ্ধতি, হাজার পদ্ধতি, আর হলো দশমিক পদ্ধতি। আপনার পর্চা খতিয়ানের সকল অংশীদারের অংশের যোগফল যদি এই হয়, তাহলে এটা 16 আনা পদ্ধতির পর্চা খতিয়ান। আর যদি দেখা যায় সকল অংশীদারের অংশের যোগফল 1000, তাহলে এটা হাজার পদ্ধতি। আর যদি তার সকল অংশীদারের অংশের যোগফল হলো 1, হ্যাঁ তাহলে বুঝবেন এটা দশমিক পদ্ধতি। তাহলে এই 3টা পদ্ধতি আমাদের দেশে চালু আছে, 16 আনা পদ্ধতি, হাজার পদ্ধতি, দশমিক পদ্ধতি। 3টা পদ্ধতিতে আমাদের দেশে অংশের প্রচলন আছে। পর্চা খতিয়ানে যে অংশগুলো লেখা হয় এই 3টা পদ্ধতিতে। তবে আমাদের দেশে সিএস, এসএ, আরএস যেগুলো হয়ে গেছে পূর্বে, মানে সেইগুলো সবই 16 আনা পদ্ধতি।
এরপরে এরশাদ আমলের পর থেকে যেগুলো হয়েছে, এরশাদ আমল থেকে যে জরিপগুলো হয়েছে সেগুলোতে হাজার এবং দশমিক আসছে। এখন যত জরিপ হবে সব হাজার নত দশমিক। একজন সার্ভেয়ারে হাজার দিয়ে সুবিধা করতেছে, তার কাছে হাজার ভালো লাগতেছে, হাজার হিসেবে হিসাব করে। আরেকজন হিসাব করতেছে দশমিক দিয়া, সে ওই দশমিক পদ্ধতিতে হিসাব করতেছে। সকল অংশীদারের অংশের যোগফল এক, একের মধ্যে হিসাব সীমাবদ্ধ। আর হাজার পদ্ধতি হাজারের মধ্যে সীমাবদ্ধ, আর 16 আনা পদ্ধতি 16 আনার মধ্যে হিসাব সীমাবদ্ধ। এর উপরে আর কোন এই পদ্ধতিতে সংখ্যা নেই। বুঝতে পারছেন? দশমিক পদ্ধতি বর্তমানে হচ্ছে, মানে এরশাদ আমল থেকে যে জরিপগুলি সেগুলো হচ্ছে, কিন্তু এর আগের পূর্বের যত জরিপ সব 16 আনা পদ্ধতি। আপনার পূর্বের রেকর্ডকে তো বাদ দিয়ে আপনি বর্তমান রেকর্ড হিসাব করলে হবে না। বুঝতে পারছেন? তো কাজেই মনে করেন যে 16 আনা পদ্ধতির বিষয়গুলো আমাকে বুঝতে হবে। ষোলো আনা পদ্ধতির যে আরজাটা আমাদের মেমোরিতে থাকলে যোগ বিয়োগ গুণ ভাগ কোনোটাই সমস্যা হবে না। তাহলে একটা যোগ করেন দেখি সবাই। যোগ করেন। তাহলে উপরের সংখ্যাটা কি লিখছি? 8 আনা। পরের সংখ্যাটা কি লিখছি? 5 আনা 6 ঘন্টা 2 করা 2 ক্রান্তি। পরের সংখ্যাটা কি লিখছি? 2 আনা 13 ঘন্টা 1 করা 1 ক্রান্তি। 2 আনা 13 ঘন্টা 1 করা 1 ক্রান্তি। এবার যোগ করেন। এক নাম্বার যোগ, 2 নাম্বার আরেকটা যোগ করেন। হ্যাঁ, তাহলে এটার যোগফল হয়ে গেল 16 আনা। দেখেন কিভাবে হইলো। এই ক্রান্তি অর্থাৎ ডান দিক থেকে বামের দিকে হিসাব করব আমরা। তাহলে 1 ক্রান্তি আর 2 ক্রান্তি, কয় ক্রান্তি হলো? 3 ক্রান্তি। আর যা কি করছি? 3 ক্রান্তিতে 1 করা। আর যা এই যে উপরে এই যে আরজাটা, এই যে আরজা 20 টিলে 1 ক্রান্তি, 3 ক্রান্তিতে 1 করা, 4 করা 1 করা। এইটা মেমোরিতে না থাকলে যোগ বিয়োগ গুণ ভাগ কিছুই হবে না। এটা হলো মেমোরিতে ঢুকতে হবে। এই যে এটা লিখন পদ্ধতি, এটা আরজাটা বাংলায় ভাবে বর্ণনা করে দিছি। তাহলে আরজা আছে 3 ক্রান্তিতে 1 করা, 3 ক্রান্তি, তাহলে 2 ক্রান্তি আর 1 ক্রান্তি 3 ক্রান্তি। আরজা আছে 3 ক্রান্তিতে 1 করা, তাহলে 1 করা হাতে রইলো। আর এদিকে 2 করা আর 1 করা, 3 করা হাতে আছে 1 করা, 4 করা। তাহলে 4 করা কয় ঘন্টা? আরজা আছে 4 করা 1 ঘন্টা, তাহলে 1 ঘন্টা হাতে রইলো। এইবার 13 ঘন্টার 6 ঘন্টা 19 ঘন্টা, হাতে আছে 1 ঘন্টা 20 ঘন্টা। তাহলে 20 ঘন্টা কি 1 আনা, 1 আনা হাতে রইলো। এইবার দেখেন 1 আনা আর 8 আনা 9 আনা, 9 আনার 5 আনা 14 আনা, 14 আনার 2 আনা, এই হলো 16 আনা। যোগফল 16 আনা। পরের যে যোগটা দেখেন কি আছে, সংখ্যাটা 4 আনা 4 আনা 2 বার লেখা আছে। এরপরে সংখ্যা 2 আনা 13 ঘন্টা 1 করা 1 ক্রান্তি। এইভাবে সংখ্যাটা একই সংখ্যা 3 বার আছে। তাহলে এবার আমরা যোগ করি। দেখেন 1 2 3 ক্রান্তি, তাহলে 3 ক্রান্তিতে আর যা আছে 1 করা, 3 ক্রান্তিতে 1 করা, তাহলে 1 করা হাতে রইলো। এদিকে দেখেন 1 2 3, 3 করা হাতে আছে 1 করা, 4 করা আর যাই আছে 4 করায় 1 ঘন্টা। তাহলে কি 1 ঘন্টা হাতে রইলো, 1 ঘন্টা হাতে রইলো। ওয়ালাইকুম আসসালাম। কাউকে বুঝছেন? জি জি, কোথা থেকে আসছেন? আমার বাসা উত্তরাতে। আচ্ছা, সেখানে মানে আপনি জানেন কিভাবে এখানে ল্যান্ডজুরি হয়?
আমি শুনেছি, এক অ্যাডভোকেট মাধ্যমে শুনেছি। তাই? আপনি অ্যাডভোকেট? আমি অ্যাডভোকেট। কোথায়, কোন বারে আছে? আমি ঢাকা জজ কোর্টে। আচ্ছা, আসেন। আচ্ছা, মানে আমি তো আমরা কি করি দেখেন, আমরা হিসাব করি 1 2 3, 3 ক্রান্তিতে কি 1 করা, তাহলে এদিকে হলো 3 করা, হাতে আছে 1 করা, 4 করা, 4 করা কি 1 ঘন্টা, 1 ঘন্টা কি হাতে রইলো। এইবার 13 13 26, 26 আর 13 39, 3 13 39 ঘন্টা, হাতে আছে 1 ঘন্টা, 40 ঘন্টা। আমরা আর যাই পড়েছি 20 ঘন্টায় 1 আনা, তাহলে 40 ঘন্টায় 2 আনা, তাহলে 2 আনা হাতে রইলো। এবার 4 আনা 4 আনা কি 8 আনা, 8 আনার 2 আনা, 8 আনার 2 আনা 10 আনা, 10 আনার 2 আনা 12 আনার 2 আনা, আর 2 আনা 16 আনা। তাহলে আমাদের যোগফল হলো 16 আনা। বুঝে আসছে? তাহলে আমরা যোগফল পারবো ইনশাআল্লাহ, তাই না? গত ক্লাসে তো আমরা করেছি। আচ্ছা, ঠিক আছে। গত ক্লাসে বিয়োগ দিয়া দিছিলাম, বাড়ির কাজ কটা দিছিলাম? হ্যাঁ, বলেন তো কত থেকে কত বিয়োগ? এবার হবে বিয়োগ। বিয়োগ একটা দিয়ে দিছিলাম নাকি? হ্যাঁ, জি বলেন, সংখ্যাটা বলেন। 12 আনা থেকে, হ্যাঁ 5 আনা 6 ঘন্টা 2 করা 2 ক্রান্তি বিয়োগ করতে হবে। তিল তিল আছে? তিল আছে কেন নাই? তাহলে 12 আনা থেকে বিয়োগ করব 5 আনা 6 ঘন্টা 2 করা 2 ক্রান্তি। 12 আনা থেকে বিয়োগ করব 5 আনা 6 ঘন্টা 2 করা 2 ক্রান্তি। তাহলে 12 আনা থেকে 5 আনা 6 ঘন্টা 2 করা 2 ক্রান্তি আমরা বিয়োগ করব। তাহলে আমরা বিয়োগটা করে ফেলি। তাহলে নিচের সংখ্যাটা কি? ক্রান্তি। নিচের সংখ্যা ক্রান্তি, তাহলে উপরের সংখ্যাটা আমি ক্রান্তি পর্যন্ত ভেঙে নিয়ে বিয়োগটা করব, তাহলে আমার বিয়োগটা সহজ হবে। তাহলে 12 আনা থেকে আমি যখন ভেঙে আমি ক্রান্তি পর্যন্ত লিখে যাব, তখন এক সংখ্যা করে কম লিখে লিখে যেতে হবে। তাহলে 12 আনার জায়গায় আমি কত লিখবো? 11 আনা লিখবো। তাহলে 11 আনা লিখলাম, তাহলে 1 আনা রয়ে গেল না? 12 আনার জায়গায় যে 11 আনা লিখলাম, তাহলে 1 আনা হাতে রয়ে গেল। তাহলে 1 আনা সমান কয় ঘন্টা? 20 ঘন্টা। তাহলে আমি লিখবো কয় ঘন্টা? 19 ঘন্টা লিখবো, এক সংখ্যা করে কম লিখে লিখে যাব। তাহলে এইবার 1 ঘন্টা হাতে রয়ে গেল, 20 ঘন্টার জায়গায় 19 ঘন্টা লিখছি, তাহলে 1 ঘন্টা হাতে রয়ে গেল। তাহলে 1 ঘন্টা সমান কয় করা? 4 করা। আমি লিখবো কয় করা? 3 করা, এক সংখ্যা কম লিখলাম, 3 করা। তাহলে হাতে রয়ে গেল কি 1 করা। তাহলে 1 করা সমান কয় ক্রান্তি? 3 ক্রান্তি। ক্রান্তির পর তার এখানে কিছু নাই, কাজে এখানে শেষ করে দিতে হবে ক্রান্তিতে। তাহলে এইবার আমরা বিয়োগ করে ফেলি, দেখি আমাদের ভাঙ্গাটা সঠিক হইল কিনা। 3 ক্রান্তিতে 1 করা আমরা জানি, 1 করার 3 করা 4 করা, 4 করা 1 ঘন্টা, 1 ঘন্টার 19 ঘন্টা 20 ঘন্টা, 20 ঘন্টা কি 1 আনা, 1 আনার 11 আনা, এই হলো 12 আনা। তাহলে আমাদের ভাঙ্গা সঠিক, কোনো ভুল নাই। হ্যাঁ, তাহলে এবার আমরা বিয়োগ করে ফেলি। তাহলে 3 ক্রান্তি থেকে 2 ক্রান্তি বিয়োগ করলে অবশিষ্ট থাকে 1 ক্রান্তি। 3 করা থেকে 2 করা বিয়োগ করলে অবশিষ্ট থাকে 1 করা। 19 ঘন্টা থেকে 6 ঘন্টা বিয়োগ করলে কত হয়? 13 ঘন্টা। তারপরে আপনার 13 আনা থেকে আপনার 11 আনা থেকে 5 আনা বিয়োগ করলে কত থাকে অবশিষ্ট? 6 আনা। তাহলে আমাদের এই যে বিয়োগ ফল কত হইলো? 6 আনা 13 ঘন্টা 1 করা 1 ক্রান্তি। তাহলে বিয়োগ ফল কত হইলো? 6 আনা 13 ঘন্টা 1 করা 1 ক্রান্তি হইল। সবার হয়েছে কিনা? হোমওয়ার্কটা যে দিয়েছিলাম দেখেন, হয়েছে? আচ্ছা, গুড। এরপরে বিয়োগের পর কি গুণ দিছিলাম? আচ্ছা, গুণ কয়টা? একটাই দিছিলাম। আচ্ছা, তাহলে গুণ দিছিলাম একটা। কি বলেন, সংখ্যা বলেন। 2 আনা 13 ঘন্টা 1 করা 1 ক্রান্তি। কয় দিয়া গুণ? 4 দিয়া গুণ।
তাহলে আমরা এবার এই 2 আনা 13 ঘন্টা 1 করা 1 ক্রান্তি এই সংখ্যাটাকে 4 দিয়ে গুণ করব। হ্যাঁ, তাহলে 4 দিয়ে আমরা গুণ করব। 2 আনা 13 ঘন্টা 1 করা 1 ক্রান্তিকে 4 দিয়ে গুণ করব। তাহলে 4 দিয়ে 1 ক্রান্তিকে গুণ করি, 4 ওকে 4 ক্রান্তি। তো 4 ক্রান্তি আমরা জানি 3 ক্রান্তিতে 1 করা, তাহলে 4 ক্রান্তির মধ্যে 1 ক্রান্তি নামাবো নাকি, আর 3 ক্রান্তি হাতে রাখবো। 3 ক্রান্তি থেকে 1 করা, তাহলে 1 করা হাতে রইল। এইবারে এই 1 করাকে 4 দিয়া গুণ, 4 ওকে 4 করা আর হাতে আছে 1 করা, 5 করা। 5 করার মধ্যে 1 করা নামাবো আর 4 করা হাতে রাখবো, যেহেতু 4 করা 1 ঘন্টা, তাহলে 1 ঘন্টা হাতে রইল। এবার 13 ঘন্টাকে 4 দিয়া গুণ, 4 13 52 ঘন্টা হাতে আছে 1 ঘন্টা, কত হলো 53 ঘন্টা। 53 ঘন্টার মধ্যে আমি 13 ঘন্টা নামাবো আর হাতে রাখবো 40 ঘন্টা, যেহেতু 20 ঘন্টায় 1 আনা, তাহলে 40 ঘন্টায় 2 আনা হাতে রইলো। এবার 2 আনা হাতে রইলো, এইবার এই 2 আনাকে 4 দিয়া গুণ, 4 দুগুণে 8 আনা আর হাতে আছে 2 আনা, এই হলো 10 আনা 13 ঘন্টা 1 করা 1 ক্রান্তি আমাদের মানে গুণফল। 10 আনা 13 ঘন্টা 1 করা 1 ক্রান্তি। বুঝে আসছে? আচ্ছা, 2 নাম্বার আরেকটা বিয়োগ করেন তো, গুণ করেন তো দেখি। 2 আনা 13 ঘন্টা 1 করা 1 ক্রান্তিকে 3 দিয়া গুণ করেন। 2 আনা 13 ঘন্টা 1 করা 1 ক্রান্তিকে 3 দিয়া গুণ করেন সবাই। হ্যাঁ, 8 আনা না? হ্যাঁ, 8 আনাই হবে। 1 ক্রান্তিকে 3 দিয়া গুণ, 3 ওকে 3 ক্রান্তি, তাহলে 3 ক্রান্তিতে কি 1 করা, 1 করা হাতে রইল। এইবার 1 করাকে 3 দিয়া গুণ, 3 ওকে 3 করা হাতে আছে 1 করা, 4 করা, 4 করা কি 1 ঘন্টা, তাহলে 1 ঘন্টা হাতে রইল। এইবার 13 দিয়া 3 দিয়া গুণ, 3 13 39 ঘন্টা হাতে আছে 1 ঘন্টা, তাহলে কি 3 13 39 ঘন্টার হাতে আছে 1 ঘন্টা, তাহলে 40 ঘন্টা। 40 ঘন্টা কয় আনা, 2 আনা হাতে রইল। এবার 2 আনাকে 3 দিয়া গুণ, 3 দুগুণে 6 আনা হাতে আছে 2 আনা, 8 আনা। এই যে গুণফল। আর যেটাই হলো মূল, আর যা ভুলে গেলে হবে না। এরপরে আপনাদের হোমওয়ার্ক কি ভাগ দিছিলাম? ভাগ কয়টা দিছিলাম? হ্যাঁ, 4টা ভাগ দিছি। তাহলে ভাগ 4টা দিয়েছিলাম, আমরা ভাগ দিয়েছিলাম 4টা। আচ্ছা, তো 1 নাম্বার ভাগটা কি? 2 আনাকে 8 দিয়ে ভাগ, তাহলে 2 আনাকে 8 দিয়ে ভাগ করব আমরা। তাহলে সবাই করছেন হোমওয়ার্কটা? এই বাড়িতে করছেন কিনা? করছেন? 1 সপ্তাহ গেল পারলেন না করতে। আচ্ছা, তাহলে এই 2 আনাকে আমরা এই পাশে লিখে নিলাম 2 আনা, তাহলে 8 দিয়ে এই 2 আনাকে আমরা ভাগ করব। তাহলে 8 দিয়ে 2 আনাকে ভাগ যায় না, তাহলে আনাকে গন্ডায় পরিণত করে ভাগ করব। গন্ডায় না গেলে কড়ায় পরিণত করে ভাগ দিব। এইভাবে 3 পর্যন্ত আমরা পরিণত করে ভাগ দিব। তাহলে মানে 2 আনা, আমরা জানি 1 আনা সমান 20 ঘন্টা, তাই না? তাহলে মানে 2 আনা সমান কত? 20 দুগুণে 40 ঘন্টা। তাহলে 2 আনা যে কথা 40 ঘন্টা সে একই কথা। তাহলে 40 ঘন্টাকে কিন্তু 8 দিয়ে ভাগ যায়, তাহলে 5 আটা, হ্যাঁ 5 আটা 40 ঘন্টা। তাহলে ঘন্টাকে যেহেতু ভাগ দিয়েছি, তাহলে ভাগফল ঘন্টাই হবে। এর মানে কি, তাহলে উত্তরটা কত হলো? 5 ঘন্টা। এই যে উত্তর 5 ঘন্টা। তাহলে 1 নাম্বার ভাগের যে ভাগফল সেটা হলো 5 ঘন্টা।
আচ্ছা, এরপরের ভাগ কি আছে? 4 আনাকে 6 দিয়ে ভাগ। তাহলে 4 আনাকে 6 জনের মধ্যে ভাগ করা হয়েছে। 4 আনাকে 6 জনের মধ্যে ভাগ। তাহলে 4 আনাকে 6 জনের মধ্যে আমরা ভাগ করে দেই। তাহলে 2 নাম্বার ভাগ এটা ছিল আপনাদের হোমওয়ার্ক। তাহলে 4 আনা লিখে নেই, 4 আনা। তাহলে 6 দিয়ে 4 আনাকে ভাগ যায় না, তাহলে আনাকে যেহেতু যাচ্ছে না তাহলে গন্ডায় পরিণত করে নেই। তাহলে 1 আনা সমান কয় গন্ডা? 20 গন্ডা। 20 দিয়ে গুণ দেই, যে 4 আনা সমান কত হলো? 4 20 80 গন্ডা। তাহলে 4 আনা সমান 80 গন্ডা। এইবার 6 দিয়ে কয়বার যাবে? 6 13 78, 6 13 78 গন্ডা। তাহলে অবশিষ্ট কয় ঘন্টা থাকে? 2 ঘন্টা থাকে অবশিষ্ট। এইবার 6 দিয়া এই 2 ঘন্টাকে ভাগ যায় না, তাহলে গন্ডাকে করায় পরিণত করে ভাগ দেই। তাহলে 1 ঘন্টা সমান কয় করা? 4 করা। তাহলে 4 দুগুণে 8 করা। তাহলে 8 করাকে 6 দিয়ে তো যায়, তাই না? কয়বার যায়? একবার। 6 কে 6, তাহলে করা। 6 কে 6 করা, অবশিষ্ট রইল 2 করা। এবার এই 6 দিয়া 2 করাকে ভাগ যায় না, তাহলে করাকে ক্রান্তিতে পরিণত করে ভাগ দেই। তাহলে 1 করা সমান কয় ক্রান্তি? 3 ক্রান্তি। এতে 3 দিয়া গুণ, 3 দুগুণে 6 ক্রান্তি। তাহলে 2 করা যে কথা, 6 ক্রান্তি সে একই কথা। এইবার এই 6 ক্রান্তিকে 6 দিয়ে ভাগ যায়, কয়বার যায়? একবার। তাহলে তাহলে 6 কে 6 ক্রান্তি মিলে গেল। তাহলে আমাদের ভাগফল কত? 13 ঘন্টা 1 করা 1 ক্রান্তি। 13 ঘন্টা 1 করা 1 ক্রান্তি, এই যে আমাদের ভাগফল। 13 ঘন্টা 1 করা 1 ক্রান্তি। 13 ঘন্টা 1 করা 1 ক্রান্তি। লিখন পদ্ধতি কি? 13 ঘন্টা 1 করা 1 ক্রান্তি এভাবে লিখতে হয়। আছে না আরো? আচ্ছা, তো 3 নাম্বার কি আছে বলেন? 16 আনাকে 32 দিয়ে ভাগ। তাহলে 16 আনাকে ভাগ করতে হবে 32 জনের মধ্যে। 16 আনা অংশকে 32 জনের মধ্যে ভাগ করতে হবে। তাহলে অংশীদার আছে 32 জন। তাহলে 32 জনের প্রত্যেকের অংশ কত হবে সেটা আমাদের বের করতে হচ্ছে। তাহলে 16 আনা আমি এভাবে এখানে লিখে নেই সুবিধার জন্য। তাহলে 16 আনাকে 32 দিয়ে ভাগ যাচ্ছে না, তাহলে আনাকে গন্ডায় পরিণত করি। 1 আনা সমান কয় গন্ডা? 20 গন্ডা আমরা জানি। তাহলে 20 দিয়ে গুণ, তাহলে 16 20 কত হয়? 320, 320 গন্ডা। হ্যাঁ, এইবার 32 দিয়ে কয়বার যাচ্ছে? 10 বার। তাহলে 32 10 320 গন্ডা। তাহলে এবার বিয়োগফল কিছুই থাকে না, মিলে গেল। তাহলে আমাদের রেজাল্ট কত? প্রত্যেকের অংশ কত? হ্যাঁ, প্রত্যেকের অংশ হলো 10 ঘন্টা। তাহলে এই অংশীদারের 32 জনের প্রত্যেকের অংশ হলো 10 ঘন্টা করে। তাহলে কোনো খতিয়ানে যদি 32 জন অংশীদার থাকে আর প্রত্যেকের অংশ থাকবে 10 ঘন্টা করে, এই 10 ঘন্টা করে 32 জনের মধ্যে যোগ করলে এই 16 আনাই হবে। আচ্ছা, আরো আছে আরেকটা কি? দশ আনাকে 13 ঘন্টা 1 করে 1 ক্রান্তি কয়জনের মধ্যে ভাগ? 4 জনের মধ্যে ভাগ। তাহলে 10 আনা 13 ঘন্টা 1 করে 1 ক্রান্তিকে 4 জনের মধ্যে ভাগ করে দিতে হবে। তাহলে প্রত্যেকের অংশ কত হবে? তাহলে আমরা 10 আনা 13 ঘন্টা 1 করে 1 ক্রান্তিকে 4 জনের মধ্যে ভাগ করব। কে কে করছেন এই ভাগটা? হইছে? করছেন? আপনি আপনি হ্যাঁ, কি তারিক সাহেব আপনি করেন নাই? আচ্ছা,
করেন নাই কেন? ওই বাগে কি সিস্টেম একটাই, 10 আনার আগে করবেন, এবার গন্ডারে করবেন, করারে করবেন, সিরিয়াল করবেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখি, তাহলে শুরুতে কি 10 আনা? 10 আনা, তাহলে 4 দিয়ে কয়বার যায় 10 আনাকে? 2 বার। 4 দুগুণে 8 আনা। তাহলে অবশিষ্ট থাকে 2 আনা নাকি? তাহলে 4 দিয়ে 2 আনাকে যায় না। এবার গন্ডা বানাই। 1 আনা সমান 20 গন্ডা আমরা জানি, তাহলে 2 আনা সমান কত? 20 দুগুণে 40 গন্ডা। আর এদিকে হিস্সার মধ্যে আছে 13 গন্ডা, এই 13 যোগ করি এই 40 ঘন্টার সাথে, মোট কত হইল? 53 ঘন্টা হইল। এবারে 53 ঘন্টাকে 4 দিয়ে ভাগ দেই, তাহলে 4 13 52 ঘন্টা। এবার অবশিষ্ট থাকে 1 ঘন্টা নাকি? এবার 1 ঘন্টাকে করায় পরিণত করি। 1 ঘন্টা সমান 4 করা, 4 অক্ষে 4 করা, আর এই হিস্সার মধ্যে আছে 1 করা, তাহলে 5 করা, 1 করা, এই যোগ দিলে 4 করা, এই 4 অক্ষে 4 করা, আর এদিকে আছে 1 করা, এই 1 যোগ করতে হবে, হয়ে গেল 5 করা। তাহলে 5 করাকে 4 দিয়ে কয়বার যাবে? 1 বার যাবে। তাহলে 4 অক্ষে 4, তাহলে অবশিষ্ট রয়ে গেল 1 করা নাকি? অবশিষ্ট 1 করা রয়ে গেল। তাহলে 1 করা অবশিষ্ট রয়ে গেল, 1 করাকে ক্রান্তি বানাই, তাহলে 1 করা সমান কি? 3 ক্রান্তি। 3 অক্ষে 3 ক্রান্তি, আর এদিকে আছে হিস্সার মধ্যে 1 ক্রান্তি, এই যে এটা যোগ করতে হবে। তাহলে মোট কয় ক্রান্তি হইলো? 4 ক্রান্তি হইল। তাহলে 4 দিয়ে কয়বার যায়? 1 বার। 4 অক্ষে 4 ক্রান্তি মিলে গেল। তাহলে আমাদের রেজাল্ট কত? 2 আনা 13 ঘন্টা 1 করা 1 ক্রান্তি। রেজাল্ট 2 আনা 13 ঘন্টা 1 করা 1 ক্রান্তি, এই হলো আমাদের রেজাল্ট। ভাগফল কি? 2 আনা 13 ঘন্টা 1 করা 1 ক্রান্তি। তার লিখার পদ্ধতি কি? 16 আনা লিখুন, 2 আনা 13 ঘন্টা 1 করা 1 ক্রান্তি। আপনারা বেশি বেশি যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো করবেন, আর যেটা মনে রাখবেন, হবে, আর সর্বমোট যে খতিয়ান আছে সেটাকে করলো সেইটাই হবে। বুঝতে পারছেন? দাগে দাগে বের করতে পারবেন, কারণ অনেকে আছে যে আমার দাগে দাগে বের করে দাও আমার অংশনবাতি কত পাই, হ্যাঁ, আর এই খতিয়ান থেকে টোটাল আমি কত পাই। তাহলে ওই যে 5টা দাগের সমষ্টি হলো ওই খতিয়ানের জায়গার জমি। বুঝতে পারছেন? তো কাজেই মনে করেন এটা বেশি বেশি চর্চা করবেন। আগামী ক্লাসে আমি পর্চা খতিয়ান দিব, পর্চা খতিয়ান দিয়ে একটু চর্চা করাবো, অসুবিধা নাই। তবে তারপরও নিজের বাড়ির যে পর্চা খতিয়ান গুলো আছে এগুলো এখন থেকে হাতাহাতি করবেন, এখন থেকে হাতাহাতি করবেন।
ফটোকপি করে নেবেন, নিয়ে মনে করেন নিজের সাথে রাখবেন। এখন থেকে পণ্ডিত না হইলে কেমনে? হ্যাঁ, এখন থেকে লাড়াচাড়ি করতে হবে, কাপ পেপারস গুলো নিয়ে আই করতে হবে। হ্যাঁ, এখন থেকে নাড়াচাড়া করবেন। আচ্ছা, 16 আনা পদ্ধতিতে আশা করি পারবেন, পারবেন না? আচ্ছা, এবার আমরা হাজার পদ্ধতি। হ্যাঁ, আপনার সিলেবাসের মধ্যে দেখেন যে 6 নাম্বার টপিকস আছে, যে বর্তমানে হাজার পদ্ধতির হিস্সা বা অংশ অনুযায়ী জমির পরিমাণ নির্ণয় করার পদ্ধতি আছে না? 6 নাম্বার টপিকস, ওখানে তারিখটা আজকে লিখে রাখেন। হ্যাঁ, তাহলে বর্তমান হাজার পদ্ধতির হিস্সা বা অংশ অনুযায়ী জমির পরিমাণ নির্ণয় করার পদ্ধতি, এ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমরা 16 আনা পদ্ধতিতে জানলাম যে 16 আনা পদ্ধতির পর্চা খতিয়ানে এক অংশীদার, যে জমির মালিক একজন হোক আর একাধিক শতজন হোক, সকলের অংশের সমষ্টি হবে 16 আনা। এই 16 আনা পদ্ধতির অংশ অনুযায়ী কার কত জমির পরিমাণ হবে সেটা কিভাবে বের করতে হয় সেটা তখন আমরা জানলাম। এবার আমরা আলোচনা করব যে হাজার পদ্ধতির অংশ। কারণ আমাদের দেশের অনেক পর্চা খতিয়ান আছে যেখানে ধরলেই দেখবেন যে সকলের অংশের যোগফলের সমষ্টি হবে 1000। অর্থাৎ খতিয়ানে যারা প্রজা আছে, জমির মালিক আছে, তাদের অংশের সমষ্টি অর্থাৎ যোগফল হবে 1000। তখন আপনি বুঝবেন যে এটা হাজার পদ্ধতির অংশ। আর যদি দেখেন যে সকল অংশীদারের অংশের সমষ্টি হয় 1, তাহলে এটা দশমিক পদ্ধতির অংশ। তাহলে হাজার পদ্ধতির অংশ আমরা জানলাম যে পর্চার মধ্যে একজন হোক আর একাধিক হাজার জন হোক, সকলের অংশের সমষ্টি যদি 1000 হয় সেটাই হলো হাজার পদ্ধতির অংশের খতিয়ান। তাহলে আপনার একটা খতিয়ান দেখলেন যে হাজার পদ্ধতিতে অংশ লেখা আছে, অর্থাৎ সকল অংশীদারের অংশের যোগফল নিচে লেখা আছে 1000, ঠিক এইভাবে 1000 লেখা আছে। তখন আপনি বুঝে গেলেন যেটা হাজার পদ্ধতির অংশ। তো সেই ক্ষেত্রে, হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনি কিভাবে আপনি অংশ বের করবেন সেটা আগে দেখেন। সূত্র লেখা আছে আপনার যে নোটটা দেওয়া আছে, দেখেন সর্বমোট জমির পরিমাণ গুণ অংশ ভাগ 1000। আগেরটা ছিল ভাগ 16 আনা, ভাগ 16। আর যে 6 নাম্বার পরের পৃষ্ঠা, 2 নাম্বার পৃষ্ঠায় দেখেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে যে সূত্রটা আছে এখানে দেখেন লেখা আছে, হ্যাঁ, যে সূত্র অনুযায়ী জমির পরিমাণ নির্ণয় করতে হবে। সূত্র লেখা আছে যে সর্বমোট জমির পরিমাণ গুণ অংশ ভাগ 1000। তাহলে এই সূত্র অনুযায়ী বের হবে প্রাপ্ত জমির পরিমাণ। উদাহরণ 1 নাম্বার একটা প্রশ্ন দেওয়া আছে, লেখা আছে একটি আরএস খতিয়ানে সর্বমোট জমির পরিমাণ 180% এবং উক্ত খতিয়ানে জরিনার অংশ 125 এবং মালেক এর অংশ 875 হলে কে কতটুকু জমি পাবে? তাহলে জরিনা কতটুকু তার অংশ অনুযায়ী জমি পাবে আর মালেক তার অংশ অনুযায়ী জমি কতটুকু পাবে সেটা বের করব। এরপরে দেখেন 2 নাম্বার আর একটা উদাহরণ আছে, হ্যাঁ, প্রশ্ন আছে। আবার 3 নাম্বার একটা উদাহরণ আছে, আছে না? হ্যাঁ, তাহলে 1 নাম্বারটা আমরা আলোচনা করব সবার আগে। তাহলে একটা খতিয়ানে জরিনার অংশ 125, তাহলে জরিনার অংশ 125 আর মালেকের অংশ কত? 875। অর্থাৎ এই দুইজনের হলো 1000 অংশ দেন যোগ করলে। তাহলে জরিনা কতটুকু জমি পাবে, মালেক কতটুকু জমি পাবে? হ্যাঁ, তারপরে এইদিকে মানে খতিয়ানে জমির পরিমাণ হলো 180। জমির পরিমাণ
তাহলে আমরা সূত্র অনুযায়ী করে ফেলবো। তাহলে জরিনা জমি পাবে কতটুকু সেটা বের করব। তাহলে জরিনা জমি পাবে আমরা সূত্র অনুযায়ী সাজাই, সর্বমোট জমির পরিমাণ 180 গুণ 125 ভাগ 1000। তাহলে 22.5% জমি পাবে জরিনা। এরপরে মালেকের জমি কতটুকু পাবে? মালেক জমি পাবে, হ্যাঁ, সর্বমোট জমির পরিমাণ 180 গুণ 875 তার অংশ, তাহলে 1000 দিয়ে ভাগ হবে 157.5% জমি। এই টোটালটা করলে 180 হবে। তাহলে আমরা দেখতেছি যে খতিয়ানের অংশ অনুযায়ী আমরা কে কতটুকু জমি পাবে সেটা আমরা বের করে ফেললাম। জরিনা পাবে 22.5 অর্থাৎ 22.5% জমি, আর মালেক পাবে 157.5 অর্থাৎ 1 একর 57.5% জমি পাবে মালেক। এরপর 2 নাম্বার উদাহরণটা দেখেন। একটি আরএস খতিয়ানে দেখা গেল মোমেনার অংশ 250, মমিনের অংশ 375, মামুনের অংশ 175, মাহমুদের অংশ 150 ও মাসুমের অংশ 50 এবং উক্ত খতিয়ানের সর্বমোট জমির পরিমাণ 3 একর 50% অনুযায়ী কে কত শতাংশ জমি পাবে? তাহলে দেখেন খতিয়ানের সর্বমোট জমির পরিমাণ আছে 3 একর 50%, অর্থাৎ 350%। 1 একর সমান কত শতাংশ? 100%। তাহলে 3 একর 50 মানে 350%। তাহলে কয়জন অংশীদার আছে? 5 জন। অংশীদার কয়জন? 5 জন। মোমেনা, মমিন, মামুন, মাহমুদ আর মাসুম। হ্যাঁ, তাহলে 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন। জি জি জি, আপনার জমির পরিমাণ 350 আর তার প্রত্যেকের অংশ লেখা পরে 1000 টা ভাগ, মানে সূত্রটাই মূল। সর্বমোট জমির পরিমাণ গুণ অংশ ভাগ 1000।